আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথান্টিক্স সলিউশনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সব সময় তোমাদের সাথে। আজ আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 24 নং সৃজনশীল অঙ্কের সমাধান। তো চলো শুরু করা যাক তাহলে। তো আমরা কিন্তু সকলেই সৃজনশীল অঙ্কের প্যাটার্ন সম্পর্কে জানি। উপরে একটা উদ্দীপক দেওয়া থাকে, সেটার আলোকে 3টা প্রশ্ন দেওয়া থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের করতে হবে। তো আমি কিন্তু তোমাদের পূর্বের ভিডিওতে এই অনুশীলনীর 23 নং সৃজনশীল অঙ্কের সমাধান করে দেখিয়েছি। সেই ভিডিওটি তোমরা না দেখে থাকো, উপরের আই বাটনে গিয়ে বা নিচের ডেসক্রিপশন বক্সে দেখে আসতে পারো। তো 23 নম্বর অঙ্কের গ নম্বর অঙ্কটা এবং এই 24 নং অঙ্কের গ নম্বর অঙ্কটা প্রায় একই, তাই যারা পূর্বের ভিডিওটি দেখেছো তারা কিন্তু এই গ নম্বর অঙ্কের উত্তর অতি সহজে করতে পারবা। তো আমরা প্রথমে উদ্দীপকটা পড়বো, তারপরে একে একে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো দেখো 24 নং অঙ্কে কি বলছে। একটি শূন্য দলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। তো আমরা বুঝলাম এই প্রশ্নটা পড়ে যে একটা শূন্য দলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকার আকারে সাজানো যায় না। তো আমরা প্রথম প্রশ্নটা লক্ষ্য করি, কি বলছে 8-এর গুণনীয়কগুলো বের করো। এটা কিন্তু খুবই সহজ, কিভাবে গুণনীয়ক বের করতে হয় আমি কিন্তু ইতিপূর্বে শিখিয়েছি তোমাদের। এই জন্য আমি তোমাদের বারবার বলি আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। ধারাবাহিকভাবে যদি তোমরা দেখে থাকো, সকল সৃজনশীল অঙ্কের সমাধান নিজেরাই করতে পারবা। তো চলো প্রথমে আমরা 24-এর ক নম্বর অঙ্কটা কীভাবে করতে হয় সেটা দেখে নেব। তো দেখো আমি ক নম্বর অঙ্কটা তুলে নিয়েছি, 8-এর গুণনীয়কগুলো বের করো। তো গুণনীয়ক এবং গুণিতক দুইটা কিন্তু বিষয় আছে, তো দুইটা কিন্তু আলাদা আলাদা বিষয়। তো আমরা গুণনীয়কগুলো বের করার পূর্বে গুণিতক কি সেটা জেনে নেব। গুণিতক হচ্ছে নামতা, অর্থাৎ যদি 8-এর গুণিতক বের করতে বলতো তাহলে 8-এর ঘরে নামতা পড়তাম। 8-একে 8, তাহলে 8 হচ্ছে গিয়ে গুণিতক, 8 দুগুণে 16, 16 হচ্ছে গুণিতক, 3 8 24, 24 হচ্ছে গুণিতক। এইভাবে চলতেই আছে, অর্থাৎ 8-এর ঘরের নামটা যত দূর পর্যন্ত পড়া যায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখবো 8-এর গুণনীয়কগুলো কীভাবে বের করতে হয়। তো আমি একটা কথা তোমাদের ইতিপূর্বে বলেছি যে যেই সংখ্যাটার গুণনীয়ক বের করতে হয় 1 এবং ওই সংখ্যাটা তার মধ্যে থাকবেই। আমি আবার বলছি 1 এবং ওই সংখ্যাটা তার মধ্যে থাকবেই। তাহলে যদি আমরা 8-এর গুণনীয়ক বের করি, দেখো 8 সমান সমান আমরা লিখতে পারি 1 গণিত 8। আমি বলেছি 1 এবং ওই সংখ্যা কিন্তু থাকবেই, তাহলে 1ও আছে 8ও আছে। আরেকটা সহজ বিষয় আছে, যেই সংখ্যার গুণনীয়ক বের করতে হবে আমরা অন্য সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে ভাগ করব। যেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটাই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। যেমন 1 দিয়ে কিন্তু 8কে ভাগ করা যায়, 8 বাদ যাবে, তাহলে 1 গণিত 8 লিখলাম। 8 দিয়ে যদি 8কে ভাগ করি 1 বাদ যাবে, তাহলে 1 গণিত 8 লিখতে পারি। তো দেখো আমরা যদি 1-এর পরে 8কে কত দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে কিন্তু ভাগ করা যায়। 2 দিয়ে যদি ভাগ করি 4 দুগুণে কিন্তু 8 হবে, তাহলে আমরা লিখতে পারি 2 গণিত 4। এইবার দেখো 2-এর পরে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 2-এর পরে কিন্তু 4 দিয়ে 8কে ভাগ করা যায়। 4 দুগুণে কিন্তু 8 হয়, তো আমরা 2 এবং 4 অলরেডি লিখে ফেলেছি, এই জন্য আর লিখবো না। 4-এর পরে দেখো কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়। 8 দিয়ে যদি 8কে ভাগ করি 8 1 8 হয়, তো এটাও কিন্তু লেখা হয়ে গেছে। তো আমরা 8-এর গুণনীয়ক এইগুলোই পেলাম। কোনগুলো? 1 2 4 8, এইগুলো বাদে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে 8কে ভাগ করা যায় না। এটা কিন্তু খুবই সহজ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। মনে করো 8 বাদে তোমাদের যদি অন্য কোনো সংখ্যা থাকে, দেখা যাচ্ছে 16 থাকলো, আমি কি বলেছি 1 এবং ওই সংখ্যাটা থাকবেই, তাহলে 1 এবং 16 থাকবেই। এরপরে দেখো 1-এর পরে কত দিয়ে 16কে ভাগ করা যায়, 2 দিয়ে কিন্তু ভাগ করা যায়। 2 দিয়ে যদি ভাগ করি 2 8 বাদ যাবে, 8 দুগুণে 16, কীরকম 16 ভাগ 2, 8 দুগুণে কিন্তু 16, ভাগশেষ 0, এরকম ভাগশেষ 0 থাকতে হবে। তো 2-এর পর দেখো কত দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে যায় না, 4 দিয়ে, 4 4 কিন্তু 16 হয়, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, 4 গণিত 4, 4 4 16। এরপরে দেখো কত দিয়ে যায়, 4-এর পরে 8 দিয়ে যায়, 8 দুগুণে কিন্তু 16 হয়, তো 2 এবং 8 অলরেডি আমরা পেয়ে গেছি, এই জন্য আর লিখবো না। তাহলে আমরা 16-এর গুণনীয়ক কোনগুলো পেলাম, 1 2 4, 4 দুইটা আছে, আমরা একটা নিব, 8 এবং 16, এইগুলো হচ্ছে 16-এর গুণনীয়ক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমরা 8-এর গুণনীয়ক যেগুলো পেলাম সেগুলো লিখে দিলেই আমাদের অঙ্কের উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 8-এর গুণনীয়কগুলো হলো, তো দেখো রাখলাম 8-এর গুণনীয়কগুলো হলো কোনগুলো, 1, এরপরে আছে দেখো 2, এরপর আমরা এদিকে চলে যাবো, আছে হচ্ছে 4, আছে হচ্ছে 8, তাহলে এইগুলোই হচ্ছে উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমাদের প্রতিটা ভিডিও যদি তোমরা দেখো, আশা করি তোমাদের অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না। এখন আমরা পরবর্তী অর্থাৎ খ নম্বর অঙ্কটা দেখবো কীভাবে করতে হবে। তো দেখো খ নম্বর অঙ্কে কী বলছে, শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তো আমাদের এখন যে শূন্য সংখ্যা আছে এটা আসলে বর্গাকারে সাজানো যাচ্ছে না, তো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে। তো এটা কিন্তু খুবই সহজ। আমরা প্রথমে যেই সংখ্যাগুলো দেওয়া আছে 6 7 8, এটার লসাগু বের করবো। লসাগু যেগুলো হবে সেগুলো দেখবো জোড়া কিনা, যেই সংখ্যাগুলো জোড়া বাদে থাকবে সেগুলো গুণ করলে আমরা যেটা পাবো সেটাই কিন্তু কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমি কিন্তু পূর্বের ভিডিওতে এই ধরনের অঙ্ক করেছিলাম, তো যারা পূর্বের ভিডিওটি দেখে এসেছো তারা এগুলো অবশ্যই পারবা। তো আমরা প্রথমে 6 7 এবং 8-এর লসাগু বের করে নেব। তো দেখো আমরা লিখে নিলাম 6 7 এবং 8-এর লসাগু। তো লসাগু কীভাবে করতে হয় তোমরা অবশ্যই জানো।
এটা সংখ্যাটা লিখে এভাবে দাগ দিতে হয়। তারপর সবথেকে ছোট সংখ্যা দিয়ে ঘরের মধ্যে যেগুলো থাকে তার ভাগ করার চেষ্টা করতে হয়। তো মনে করুন আমরা যদি 2 দিয়ে ভাগ করি, এটা যাবে 3 বার, 3 দুগুণী 6 হয়, কমা 7কে ভাগ করা যায় না 2 দিয়ে, 7 এইভাবে থাকবে। 8কে 2 দিয়ে ভাগ করা যায়, 4 দুগুণী কিন্তু 8 হবে। আবার লক্ষ্য করো, এটাকে 3 এবং 7কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, 4কে শুধু 2 দিয়ে ভাগ করা যায়। তো আমরা লিখব এইগুলো এইভাবে থাকবে, 3 7, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। তো আমরা সর্বসাফল্যে এটাই পেলাম, এগুলোকে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা লিখতে পারি 6 7 8 এর লসাগু কোনগুলো পেলাম, এই যে এইগুলো 2 2 3 7 2। তো আমরা লিখে নেব অতএব 6 7 8 এর লসাগু কোনগুলো, 2 গণিত 2 গণিত 3 গণিত 7 গণিত 2। তো আমরা এইগুলো পেলাম এই লসাগু। তো আমরা এখন কি করব, জোড়া করব। আমরা পূর্বের ভিডিওতে এগুলো দেখেছিলাম। তো জোড়া করতে হয় কি, একই সংখ্যা 2টা নিয়ে জোড়া করতে। তাহলে দেখো এখানে 3টা 2 আছে, আমরা 2টা 2 নিয়ে একটা জোড়া করতে পারি। 2 গণিত 2 একটা জোড়া, আর কিন্তু কোনো জোড়ার সংখ্যা নাই। তো একটা আছে 2, তো এটা লিখে দিলাম 2 গণিত একটা 3 আছে, এটাও লিখে দিলাম, এবং একটা 7 আছে, এটাও লিখে দিলাম। পাশে লিখলাম যে জোড়া করে। তো দেখো এখানে আমরা জোড়াবিহীন সংখ্যা কোনগুলো দেখছি, এই যে এইগুলো। এই সংখ্যাটা গুণ করে যেটা হবে সেটাই কিন্তু কাঙ্ক্ষিত ক্ষুদ্রতম সংখ্যা, যেটা প্রশ্নে চেয়েছিল। তো আমরা লিখতে পারি যে এখানে 2 3 7 জোড়াবিহীন। আমরা কিন্তু জানি যে কোনো সংখ্যাই যদি জোড়াবিহীন থাকে তাহলে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয় না। তো যেহেতু এটা জোড়াবিহীন আছে সেহেতু এটা পূর্ণবর্গ নয়। তাহলে আমরা লিখতে পারি যে অতএব প্রাপ্ত লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। এবং ওই লসাগুটা যদি পূর্ণবর্গ করতে হয় তাহলে কিন্তু এই যে এই 3টা গুণ করে যেটা হবে, 3 দুগুণী 6, 6 7 42। তাহলে আমরা লিখতে পারি প্রাপ্ত লসাগু পূর্ণবর্গ করতে হলে 42 দ্বারা গুণ করতে হবে। তো আমরা লিখে নেব। তো দেখো আমরা লিখে নিলাম অতএব প্রাপ্ত লসাগু, আমরা যেটা পেলাম লসাগু, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন পূর্ণবর্গ নয়, আমরা জানি যে জোড়াবিহীন যদি কোনো সংখ্যা থাকে সেটা কিন্তু পূর্ণবর্গ হয় না। তাহলে এই লসাগুটা পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব প্রাপ্ত লসাগুকে পূর্ণবর্গ করতে হলে, যদি আমরা এই লসাগুকে পূর্ণবর্গ করি তাহলে কি করতে হবে, এই যে জোড়াবিহীন যেগুলো আছে সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এবং ওই যেই সংখ্যা দ্বারা গুণ করব ওইটাই হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা, যেটা আমাদের প্রশ্নে চেয়েছিল। আমরা প্রশ্নটা একটু লক্ষ্য করব। দেখো প্রশ্নে বলেছিল শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা লিখতে পারি যে শূন্যকে 42 দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। যেইটা জোড়া বাদে থাকবে সেইটা দ্বারা গুণ করলেই বর্গাকারে সাজানো যাবে। তো এখন আমরা পরবর্তী অর্থাৎ গ নম্বর অঙ্কে চলে যাব। তো দেখো গ নম্বর অঙ্কে কি বলছে, ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। এটা কিন্তু 23 নম্বরের গ নম্বর অঙ্কের মতোই, কতজন শূন্য সংখ্যা যোগ দিলে বর্গাকারে সাজানো যাবে। তো যদি যোগ দেওয়ার কথা থাকে কি করতে হয়, আমরা কিন্তু জানি যে সংখ্যাটার ভাগের সাথে বর্গমূল করে ভাগফল যেটা হয় সেটার সাথে 1 যোগ করতে হয়। যোগ করার পরে সেটার বর্গ করে মূল সংখ্যার সাথে কিন্তু ওইটা বিয়োগ করলেই আমরা কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছে যাব। তো চলো দেখে নিই কীভাবে করবো আমরা অঙ্কটা। তো আমরা প্রশ্নটা আবার একটু ভালো করে লক্ষ্য করব, যে বলছে ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে ওই দলে আসলে কতজন লোক আছে সেটা আগে আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা কিন্তু খ নম্বরে যে লসাগুটা পেয়েছি সেই লসাগুটার গুণ করে যেটা পাবো সেটাই হচ্ছে ওই দলের শূন্য সংখ্যা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা কিন্তু খ নম্বর থেকে যেইটা লসাগু পেলাম ওই সংখ্যাগুলো গুণ করে যেই সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে ওই দলের শূন্য সংখ্যা। তো আমরা লিখতে পারি খ হতে পাই লসাগু যেটা সেটা লিখে নেব। তো দেখো আমরা খতে যেটা পেয়েছি সেটা লিখেছি, খ হতে পাই লসাগু, যে এটা পেয়েছিলাম এটা লিখে নিলাম। তো এগুলো আমরা গুণ করব। এগুলো গুণ করলে আমরা কত পাবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 7 24 কত হয় 168। তাহলে এখানে বলছে ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে, তাহলে শূন্য যোগ দেওয়ার কথা তো বাদ থাক, কতজন শূন্য আছে আমরা সেটা নির্ণয় করলাম। তো এতজন মোট শূন্য আছে। এখন এটার সাথে আবার কিছু সংখ্যা যোগ দিলে আমরা বর্গাকারে সাজাতে পারবো। তাহলে আমরা লিখতে পারি শূন্য আছে কমপক্ষে এতজন, বা ওই দলে শূন্য আছে কমপক্ষে এতজন, এটাও লিখতে পারি। তো আমরা লিখে নেব। আমরা কতজন শূন্য আছে সেটা নির্ণয় করলাম, 168 জন। এখন এটার কি করব, ভাগের সাথে বর্গমূল করব। তোমরা জানো বর্গমূলটা কিভাবে করতে হয়। আমরা প্রথমে সংখ্যাটা লিখে নেব 168। এরপর কি কাজ, জোড়া করা। ডান দিক থেকে 2 ঘর পর পর জোড়া করতে হয়। এবার প্রথম জোড়ার কাজ, এখানে যে সংখ্যা নেব তার বর্গ এখানে বসাবো। এখানে যদি 1 নিই, 1 বর্গ 1 এবং 1 গুণ করলে 1ই হয়। তো 1 আমরা এখানে লিখতে পারি। দেখো এটা মিলে গেল 0। তো 0 বসানোর প্রয়োজনে আমরা পরের জোড়াটা নামিয়ে আনবো 68। এবং এইদিকে এখানে যে সংখ্যা থাকবে তার সাথে 2 গুণ করে যেটা হবে সেটা বসাতে হয়। তাহলে 1 এর সাথে আমরা যদি 2 গুণ করি 2 পাবো। তো এখন এখানে এমন সংখ্যা নেব সেটা এখানেও বসাতে হবে, এবং ওই সংখ্যা দ্বারাই পুরো সংখ্যাকে গুণ করে হয় এইটার সমান বা এটার কাছাকাছি ছোট নিতে হবে। তো আমরা যদি 2 নিই,
তাহলে এই দুইটা এইখানেও বসাতে হবে এবং এই 2 দ্বারাই এই পুরো সংখ্যাকে গুণ করতে হবে। আমরা 2 দ্বারা যদি 22কে গুণ করি কত পাবো? 44 পাবো। আমরা যদি এখানে 3 নিতাম তাহলে কিন্তু 68 থেকে বড় হয়ে যেত। তো আমাদের নেওয়ার প্রয়োজন এই 68 সমান বা এর থেকে কাছাকাছি ছোট। তাহলে এর থেকে কাছাকাছি ছোট হচ্ছে 44। তো আমরা যদি এটা বিয়োগ করি আমরা পাবো হচ্ছে 24। দেখো বর্গমূল করার পর যদি কোনো অবশিষ্ট সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা কিন্তু ইতিপূর্বে এই ধরনের অঙ্ক অনেকবার করেছি। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু 168 এর বর্গমূল করার সময় ভাগশেষ, এটা কিন্তু ভাগশেষ 24 আছে, সেহেতু 168 সংখ্যা পূর্ণবর্গ নয়। তো 168-র সাথে কোনো এক ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ওই ক্ষুদ্রতম সংখ্যায় আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এতটুকু লিখে নেব। তো দেখো আমরা লিখে নিলাম যেহেতু এত এর বর্গমূল করার সময় ভাগশেষ 24 আছে আমরা দেখেছি, সেহেতু 168 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তো 168-র সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো এটা বের করার নিয়ম কি? তো আমরা বর্গমূল করে যে বর্গমূল সংখ্যাটা পেয়েছি এটার সাথে 1 যোগ করতে হবে, যোগ করে সেটার বর্গ করতে হবে। তো আমরা লিখেছি তখন এর বর্গমূল হবে, অর্থাৎ তখন যে সংখ্যাটা হবে এই যে 168-র সাথে কিছু সংখ্যা যোগ করে যে সংখ্যাটা হবে তখন সেই সংখ্যার বর্গমূল হবে। দেখো এই 12-র সাথে 1 যোগ করতে হবে। আমরা লিখতে পারি 12 যোগ 1। প্রতিটা অঙ্কই কিন্তু একইভাবে এটা আমরা যোগ করব। 12 যোগ 1 করলে কত হয়? 13। তো এখন এর বর্গ কত হয় সেটা দেখব। তো আমরা লিখতে পারি এখন 13 এর বর্গ। বর্গ মানে কি? সেই সংখ্যাকে 2 বার গুণ। 13 গুণিত আমরা 13 লিখতে পারি। সমান সমান দেখো 13 গুণ 13 করলে কত হয়? 169। তো এইবার যেই সংখ্যাটা পেলাম এবং পূর্বে যে মূল সংখ্যাটা ছিল এটার থেকে এটা বাদ দিলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে প্রাপ্ত যোগ করা সংখ্যা। তো আমরা লিখতে পারি অর্থাৎ কমপক্ষে যোগ করতে হবে, যেহেতু আমাদের যোগ করতে হবে কত সেটা নির্ণয় করতে বলেছে। তো আমরা লিখতে পারি অর্থাৎ কমপক্ষে যোগ করতে হবে 169 থেকে আমরা 168 বাদ দেবো। তাহলে এটা বাদ দিলে কত পাবো? 1 পাবো। কিন্তু তাহলে আমরা কত পেলাম? 1 জন পেলাম। তাহলে কিন্তু এই 1 জন যোগ করলেই আমরা সংখ্যাটা পূর্ণবর্গ পাবো। কিভাবে? দেখো এখন আমাদের মূল সংখ্যা কত আছে? 168 আছে। এর সাথে যদি 1 যোগ করি, আমাদের মূল সংখ্যা কিন্তু 168 আছে, এর সাথে যদি 1 যোগ করি আমাদের উত্তর হবে কত? 169 হবে। তো এই 169কে কিন্তু আমরা বর্গ করতে পারি কত? যদি 13 স্কোয়ার দিই তাহলে 13 গুণ 13 করলে 169 হবে। তখন কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি কিন্তু ইতিপূর্বে বলেছি যে কোনো অঙ্কে যদি যোগ করার কথা বলে তাহলে সেই সংখ্যার প্রথমে আমরা সরাসরি বর্গমূল করব। বর্গমূল করার পরে যেই বর্গমূলটা হবে, অর্থাৎ এখানে যেমন 12 বর্গমূল হয়েছে, যেই বর্গমূলটা হবে সেটার সাথে 1 যোগ করব। তাহলে 12 হয়েছে, 12-র সাথে আমরা 1 যোগ করেছি। যোগ করার পরে যেই সংখ্যাটা হবে সেটার বর্গ করব। তাহলে মানে বর্গ মানে সেটার স্কোয়ার। তো 13 স্কোয়ার করলে যেটা হবে আমরা এখানে কত পেলাম? 169 পেলাম। তো এই স্কোয়ার করার পর যে সংখ্যাটা হবে এবং পূর্বে যে মেন সংখ্যাটা ছিল সেইটা থেকে মেন সংখ্যা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমরা যেটা পাবো সেই সংখ্যাটাই হচ্ছে উক্ত সংখ্যার সাথে, অর্থাৎ প্রথমে যে সংখ্যা ছিল তার সাথে যোগ করতে হবে। আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক আসলেই পারবা। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে। আর এই ভিডিওর অঙ্কগুলো নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে ভিডিওটি বারবার দেখার জন্য অনুরোধ করব। তারপরেও বুঝতে সমস্যা হয়ে থাকলে জানাও আমাদের কমেন্টে, আমরা চেষ্টা করব সেই সমস্যাটা সমাধান করার জন্য। আমরা পরবর্তী ভিডিওতে এই অনুসরণের অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথামেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।